আচ্ছা, তো যেহেতু তোমরা সবাই ম্যাথের জন্য জেনারেটর ম্যাথের জন্য হেল্প চেয়েছিল, সো আমি জেনারেটর ম্যাথ গুলো কিছুটা দেখাই দিই, কিছুটা আইডিয়া দেওয়ার ট্রাই করি। সো আজকে জেনারেটর একটা ম্যাথ দিয়ে ফার্স্ট স্টার্ট করি, তারপর স্পেসিফিক কি টাইপ প্রবলেম তোমাদের লাগতে পারে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল আমার লেকচার শীতেও আসলে এই প্রবলেমটা দেওয়া আছে, জেনারেটরের চ্যাপম্যানের বইয়ের যে এক্সাম্পলের প্রবলেমটা সেইটা। তো এখানে একটা সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটরের কথা বলা আছে, যেটা রেটেড হচ্ছে 172 কিলোওয়াট, 430 ভোল্ট, 400 অ্যাম্পিয়ার, 1800 আরপিএম। তো এখানে সবসময় মনে রাখবা জেনারেটরের ক্ষেত্রে যে রেটেড ভ্যালুগুলো দেয়া থাকে শুরুতে, যদি কিলোওয়াট থাকে সেটা হচ্ছে আউটপুট, রেটেড আউটপুট পাওয়ার। রেটেড আউটপুট পাওয়ার মানে হচ্ছে সেটা টার্মিনালে যেই ইলেকট্রিক্যাল পাওয়ারটা আউটপুট করে বা ইলেকট্রিক্যাল পাওয়ারটা আউটপুট দেয় সেটার রেটেড ভ্যালু। তাহলে 172 কিলোওয়াট হচ্ছে তার রেটেড আউটপুট পাওয়ার, 430 ভোল্ট হচ্ছে তার রেটেড টার্মিনাল ভোল্টেজ, 400 অ্যাম্পিয়ার হচ্ছে রেটেড সাপ্লাই কারেন্ট যেটা সে লোডে সাপ্লাই দিচ্ছে, আর 1800 আরপিএম হচ্ছে তার রেটেড স্পিড। তো এখানে একটা জিনিস আমি আগেও বলেছিলাম যে আমার মোটরের সাথে জেনারেটর বেসিক ডিফারেন্সটা হচ্ছে পাওয়ার ফ্লোর ডিরেকশন, কারেন্টের ফ্লো ডিরেকশন। মোটরের ক্ষেত্রে কি হতো যে আমার কারেন্টটা ফ্লো করতো আর্মেচারের দিকে, ভেতরের দিকে, ঠিক আছে? অর্থাৎ আচ্ছা, এটা আসলে আমার দেখানো উচিত শান্ট শান্ট কনফিগারেশনে দেখাই, সেটা বেটার হবে। সো শান্ট কনফিগারেশন যদি দেখাই, আচ্ছা, তো এটা হচ্ছে একটা শান্ট জেনারেটর। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কারেন্ট ফ্লো ডিরেকশনটা হচ্ছে তোমার লাইন কারেন্টে যাচ্ছে টার্মিনাল ভোল্টেজে, মানে টার্মিনাল লোডের দিকে, আর এখানে আর্মেচার কারেন্টটা এসে ফিল্ড কারেন্ট এবং লাইন কারেন্ট দুই ভাগে ভাগ হচ্ছে। কিন্তু মোটরের ক্ষেত্রে ছিল অপোজিট, মোটরের ক্ষেত্রে লাইন কারেন্টটা আর্মেচারের দিকে ফ্লো করতো, সেটা এই পয়েন্টে এসে ফিল্ড কারেন্ট এবং আর্মেচার কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে যায়, তাই না? সুতরাং মোটরের ক্ষেত্রে আমার লাইন কারেন্ট বা সাপ্লাই কারেন্ট যেটা, সেটা বড় এবং সেইটা ভাগ হয়ে আর্মেচার কারেন্ট আর ফিল্ড কারেন্ট তৈরি হয়। জেনারেটরের ক্ষেত্রে আর্মেচার কারেন্টটা বড়, সেইটা ভাগ হয়ে ফিল্ড কারেন্ট আর লাইন কারেন্ট তৈরি হয়, ঠিক আছে? এই হচ্ছে ডিফারেন্স, জাস্ট কারেন্ট ফ্লো ডিরেকশনটা অপোজিট। ফিল্ড কারেন্টের ফ্লো কিন্তু দুই ক্ষেত্রে একই, তবে আর্মেচার আর লাইন কারেন্ট বা সাপ্লাই কারেন্ট তাদের ফ্লো ডিরেকশনটা হচ্ছে মোটর আর জেনারেটরের ক্ষেত্রে অপোজিট। আচ্ছা, এখন আমরা যে ম্যাথটা দেখছি সেটা হচ্ছে একটা সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। তো সেখানে এই আর্মেচার কারেন্ট বা লাইন, আর্মেচার কারেন্ট আর লাইন কারেন্ট এক্ষেত্রে সেম, কারণ ফিল্ড কয়েলটা এক্ষেত্রে আলাদা থাকে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটরে। সো এখন এই কোশ্চেনে ওরা যেটা কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে, যেমন আর্মেচার রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়েছে, ফিল্ড রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়েছে, অ্যাডজাস্টেবল ফিল্ড রেজিস্ট্যান্স যেটা এই ফিল্ড রেজিস্ট্যান্সের সাথে সিরিজে কানেক্টেড আছে। তো এটা যে অলওয়েজ সিরিজেই থাকবে এমন না, আমি চাইলে এরকম প্রশ্ন দিতে পারি যেখানে অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্সটা ফিল্ড রেজিস্ট্যান্স অথবা আর্মেচার রেজিস্ট্যান্স সাথে প্যারালালে কানেক্টেড আছে। সেটা প্যারালালও কানেক্টেড থাকতে পারে, সিরিজেও কানেক্টেড থাকতে পারে, ঠিক আছে? এটা কোশ্চেনে বলা থাকবে কিভাবে কানেক্টেড আছে। তারপর ফিল্ড ভোল্টেজ দেওয়া আছে, যেহেতু এখানে ফিল্ড কয়েলটা আলাদা, সো এখানে ফিল্ড ভোল্টেজটাও টার্মিনাল ভোল্টেজ থেকে আলাদা। শান্টের ক্ষেত্রে ফিল্ড এবং আর্মেচার দুইটার জন্য একই টার্মিনাল ভোল্টেজ ছিল, কিন্তু এখানে সেপারেটলি এক্সাইটেড ক্ষেত্রে আমার ফিল্ড ভোল্টেজটা আলাদা, ঠিক আছে? আচ্ছা, আর এটা হচ্ছে এনএফ, এনএফটা হচ্ছে নাম্বার অফ টার্নস ইন দ্য ফিল্ড কয়েল। এখন ইউজুয়ালি এনএফ এর ভ্যালুটা একটু বড় হয়, 1000 2000 এরকম হয়, ঠিক আছে? আর আর্মেচারের কয়েলের যেই টোটাল টার্ন সংখ্যা, নাম্বার অফ টার্নস ইন দ্য আর্মেচার কয়েল, যেটা হচ্ছে এনএসই বলা হয়, ঠিক আছে? সো সেটা হচ্ছে ইউজুয়ালি একটু ছোট হয়, মানে বেশ ছোট হয় ফিল্ড কয়েলের টার্নের তুলনায়, এনএফ এর তুলনায়। তো এই জিনিসটা আমি একটু যদি এখান থেকে দেখে আসি।
এই যে এখানে। অর্থাৎ তোমার একটা জিনিস মনে রাখতে হবে যে তোমার এই টোটাল ফিল্ড কয়েলে বেশ কিছু ইফেক্ট থাকতে পারে। একটা হচ্ছে এই ফিল্ড কয়েলে যদি আর্মেচার কারেন্ট ফ্লো করে তখন কিন্তু আর্মেচার কারেন্ট এই ফিল্ড কয়েলে একটা ম্যাগনেটোমোটিভ ফোর্স তৈরি করতে পারে। সেটার জন্য তোমার ফিল্ডের যে ম্যাগনেটিক ফিল্ড নিজস্ব সেটা কিছুটা ডিস্টর্ট হয়। সেটার ইফেক্টটাকে আমরা এই এফএসি দিয়ে দেখাই। ঠিক আছে, এফএসিটা হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স ডিউ টু ফ্লো অফ আর্মেচার কারেন্ট ইন দা সিরিজ ফিল্ড কয়েল। সো এই এফএসি ব্যাপারটা তুমি শুধুমাত্র সিরিজ ডিসি জেনারেটরের ক্ষেত্রে কনসিডার করবা। ঠিক আছে, শান্ট বা সেপারেটলি এক্সাইটেড বা কম্পাউন্ডেড এর ক্ষেত্রে সরি কম্পাউন্ডেড থাকতে পারে, যেহেতু কম্পাউন্ডেড এর সিরিজ আর ফিল্ড অনেক সময় সিরিজে থাকে, সরি আর্মেচার আর ফিল্ড অনেক সময় সিরিজে থাকে। তবে শান্ট কিংবা সেপারেটলি এক্সাইটেড এর ক্ষেত্রে এফএসসি এটা কনসিডার করার দরকার নাই। ঠিক আছে, এটা বাদ দিতে পারবা। সো যেহেতু এই মুহূর্তে আমাদের সেপারেটলি এক্সাইটেড এর প্রবলেম আমরা সলভ করব, সো আমরা এই এফএসসি টাকে এই মুহূর্তে ক্যান্সেল করতে পারি। এটা হচ্ছে আর্মেচার রিঅ্যাকশন, এফএআর। আর্মেচার রিঅ্যাকশন থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি কোশ্চেনে বলা থাকে নেগলেক্ট আর্মেচার রিঅ্যাকশন, তাহলে নেগলেক্ট করবা। আর যদি বলা থাকে, মানে যদি এরকম ভাবে বলা থাকতে পারে যে কম্পেনসেটিং উইন্ডিং আছে বা নাই, সো যদি কম্পেনসেটিং উইন্ডিং থাকে তার মানে হচ্ছে আর্মেচার রিঅ্যাকশন নাই, তখন এইটাকে ক্যান্সেল করতে পারো বা নেগলেক্ট করতে পারো। আর যদি কম্পেনসেটিং উইন্ডিং না থাকে সেক্ষেত্রে আর্মেচার রিঅ্যাকশন একটা ভ্যালু তোমাকে বলে দেওয়া থাকবে। ওই ভ্যালু দিয়ে তোমাকে এই যে লাস্টের যে ফর্মুলাটা, এই ফর্মুলা থেকে ইফেক্টিভ ফিল্ড কারেন্টটা বের করতে হবে। ঠিক আছে, এই ফর্মুলাটা কিভাবে আসে একটু বুঝাই দেই আরেকবার, যদিও ক্লাসে বলছি, আরেকবার বলে দেই। এই এফএফটা হচ্ছে তোমার আইডিয়াল কন্ডিশনে ফিল্ড কয়েলে যে ম্যাগনেটোমোটিভ ফোর্স থাকে। কারণ আমরা এক্সপেক্ট করি যে ফিল্ড কয়েলে শুধুমাত্র ফিল্ড কারেন্ট ফ্লো করবে, অন্য কোনো ইফেক্ট এতে থাকবে না। এটাতে আর্মেচার কারেন্টের কোনো ইফেক্ট থাকবে না, কিংবা আর্মেচার রিঅ্যাকশনের কোনো ইফেক্ট থাকবে না। কিন্তু ইউজুয়ালি অনেক সময় এটা চলে আসে যে এফএসি এফএআর এগুলো চলে আসে। বাট এগুলো যদি না থাকে তাহলে আইডিয়াল কন্ডিশনে ফিল্ড কয়েলে শুধুমাত্র ফিল্ড কারেন্টই ফ্লো করে, এবং সেটার জন্য যে ম্যাগনেটোমোটিভ ফোর্সটা তৈরি হয় সেটা হচ্ছে এফএফ। সো ওইটা আসলে হচ্ছে এনএফআইএফ। এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশনে ফিল্ড কয়েলে এনএফআইএফ এতটুকু ফোর্সই তৈরি হওয়ার কথা। কিন্তু যদি আমি এফএসসি এফএআর এগুলোকে কনসিডার করি তখন আমার শুধুমাত্র এফএফটা থাকে না, বরং তার জায়গায় একটা নেট ম্যাগনেটোমোটিভ ফোর্স তৈরি হয়, সবগুলো ফোর্স মিলায়। সেটাকে আমরা এক্সপ্রেস করি এনএফআইএফ স্টার দিয়ে। এই আইএফ স্টারটা হচ্ছে এখানে ইফেক্টিভ ফিল্ড কারেন্ট। ইফেক্টিভ ফিল্ড কারেন্ট হচ্ছে আমার আইডিয়াল যে ফিল্ড কারেন্ট তার সাথে এই যে এইগুলা এনএসসি বাই এনএফ। এনএসসিটা হচ্ছে নাম্বার অফ টার্নস ইন দ্য সিরিজ আর্মেচার কয়েল। মানে যেহেতু এটা শুধুমাত্র তুমি সিরিজ ডিসি জেনারেটরের ক্ষেত্রে অথবা কম্পাউন্ডেড ডিসি জেনারেটর যেখানে আর্মেচার এবং ফিল্ড সিরিজে আছে সেক্ষেত্রে কনসিডার করবা। এজন্য আর্মেচার কয়েলের টার্ন সংখ্যাকে ওরা এনএসসি দিয়ে দেখাইছে। এসি মানে হচ্ছে সিরিজ আর্মেচার কয়েল। ঠিক আছে, এনএসসি বাই এনএফ। এনএফটা হচ্ছে ফিল্ড কয়েলের টোটাল টার্ন নাম্বার। সো এনএসসি বাই এনএফ ইনটু আইএ মাইনাস এফএআর বাই এনএফ। তোমাকে এনএফ ও বলে দেওয়া থাকবে, এফএআর ও বলে দেওয়া থাকবে। তোমার কাজ হচ্ছে এই ইফেক্টিভ ফিল্ড কারেন্টটা বের করা, যদি আর্মেচার রিঅ্যাকশন অথবা যে এফএসসি এগুলো কনসিডার করতে হয় সেই ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমাদের এখনকার যে প্রবলেমটা বা কোশ্চেনটা, সেখানে ওরা বলেছে আচ্ছা ওরা এনএফ এর ভ্যালুটা দিয়ে দিছে, ঠিক আছে, কিন্তু ওরা কম্পেনসেটিং উইন্ডের কথা কিছু বলেছে। আচ্ছা, এখন এখানে ওরা দুইটা প্রবলেমে দুই ধরনের কন্ডিশন দিয়েছে। যেমন বি নাম্বার প্রবলেমে ওরা বলেছে অ্যাজিউম দ্যাট দ্য জেনারেটর হ্যাজ কম্পেনসেটিং উইন্ডিংস। তার মানে কম্পেনসেটিং উইন্ডিং থাকার অর্থ হচ্ছে যে আমার আর্মেচার রিঅ্যাকশন কনসিডার করা লাগবে না। ঠিক আছে, তাহলে বি নাম্বারে আমি আর্মেচার রিঅ্যাকশন কনসিডার করব না। সি নাম্বারে দেখো কি বলেছে, দ্য জেনারেটর ডাজ নট হ্যাভ কম্পেনসেটিং উইন্ডিং। এই ক্ষেত্রে আমি আর্মেচার রিঅ্যাকশনকে কনসিডার করব, এবং ওরা কিন্তু এই ক্ষেত্রে আর্মেচার রিঅ্যাকশনের ভ্যালুটা আমাকে বলে দিয়েছে 450 অ্যাম্পিয়ার টার্নস। ঠিক আছে, তো এই জিনিসটা এতক্ষণ ধরে বলছিলাম। এখন প্রবলেমটা আমরা শুরু থেকে সলভ করি। ফার্স্টে আসে এ নাম্বার, যে এই যে অ্যাডজাস্টেবল ফিল্ড রেজিস্ট্যান্স দেয়া আছে এটা 63 ওহমস এর সেট করে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা। আর বলছে যে জেনারেটর প্রাইম মুভারটা ড্রাইভ করছে জেনারেটরকে 1600 আরপিএম। তোমার কাছে জানতে চাইছে যে জেনারেটরের নো লোড টার্মিনাল ভোল্টেজ কত। তো নো লোড টার্মিনাল ভোল্টেজ, যেটা এটা সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, এখানে খেয়াল করে দেখো যে নো লোড, যদি নো লোড কন্ডিশন থাকলে এখানে কোনো লোড নাই, তার মানে এটা পুরোটাই ওপেন সার্কিট, টার্মিনালটা পুরোটাই ওপেন সার্কিট। তাহলে কোনো আর্মেচার কারেন্টও থাকবে না, কোনো লাইন কারেন্টও থাকবে না, এই দুইটাই কিন্তু জিরো হয়ে যাচ্ছে। এই দুইটা জিরো হয়ে যাওয়ার মানে হচ্ছে
জিরো হয়ে যাওয়ার অর্থ হচ্ছে এই আর্মেচার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কোনো ড্রপ নাই, এটার অ্যাক্রসে ড্রপ হচ্ছে জিরো। এটার অ্যাক্রসে ড্রপটা জিরো হওয়ার কারণে তোমার টার্মিনাল ভোল্টেজটা নো লোড যে টার্মিনাল ভোল্টেজ সেটা আসলে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজের সমান হবে। দ্যাটস ওয়াই তোমার ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটাই তোমাকে এখানে এ নাম্বারে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি যদি সেটা বের করতে চাও তোমাকে কি করতে হবে? দেখো, তোমার কিন্তু এই যে ডেটাগুলো দেয়া আছে এগুলো সব দেয়া আছে কি রেটেড কন্ডিশনে। যে তোমার ফার্স্টে ওরা বলেছে 1800 আরপিএম, 1800 আরপিএম কিন্তু রেটেড স্পিড, কিন্তু তোমার কাছে নো লোড স্পিডটা বাইর করতে হবে 1600 আরপিএম এ। তাহলে তোমাকে এখানে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা 1800 আরপিএম এ যেটা বের করবা সেটাকে কনভার্ট করে 1600 আরপিএম এ নিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে ওই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব যে EA1/EA2 is equals to N1/N2, মানে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা হচ্ছে স্পিডের প্রপোর্শনাল। কেন? কারণটা হচ্ছে আমরা জানি ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ ইদার ফ্লাক্সের উপর ডিপেন্ড করে এবং স্পিডের উপর ডিপেন্ড করে। এখন এখানে তো ফ্লাক্স চেঞ্জ হচ্ছে না, কারণ আমি কোনো ফিল্ড কারেন্ট বা ফিল্ড রেজিস্ট্যান্সকে চেঞ্জ করছি না, তাহলে ফ্লাক্স চেঞ্জ হবে না, অনলি স্পিড চেঞ্জ হচ্ছে। সুতরাং স্পিডের সাথে সমানুপাতিক হারেই ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা এখানে চেঞ্জ হবে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাকে 1800 আরপিএম এ ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা বাইর করতে হবে। সেটা বের করার জন্য কিন্তু ওরা এখানে তোমাকে একটা ম্যাগনেটাইজেশন কার্ভ দিয়ে দিয়েছে। ম্যাগনেটাইজেশন কার্ভটা বলেছে হচ্ছে এটার ম্যাগনেটাইজেশন কার্ভটা দেখানো আছে 9.48, অর্থাৎ যে এটাই হচ্ছে তার ম্যাগনেটাইজেশন কার্ভ, ঠিক আছে? এখন তোমার ম্যাগনেটাইজেশন কার্ভে ফিল্ড কারেন্টের সাথে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজের রিলেশন দেওয়া আছে 1800 আরপিএম এর জন্য। তোমার 1800 আরপিএম এর আগে ফিল্ড কারেন্টটা জানা লাগবে, তাহলে তুমি ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা বাইর করতে পারবা। এই যে ফিল্ড কারেন্ট সেটা কত? সেটা হচ্ছে তোমার এই ফিল্ড ভোল্টেজ ডিভাইডেড বাই তোমার টোটাল এখানে যে রেজিস্ট্যান্স, ফিল্ড রেজিস্ট্যান্স সেটা। এবং এই ইন্ডাক্টরটা এখানে আমরা নেগলেক্ট করতে পারি, কারণ ডিসি তে ইন্ডাক্টরের কোনো ভূমিকা থাকে না, কোনো ইফেক্ট থাকে না। সো এখানে টোটাল ফিল্ড রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহম, আর তুমি অ্যাডজাস্টেবল ফিল্ড রেজিস্ট্যান্স সেট করেছো হচ্ছে 63 ওহমস। তাহলে টোটাল ফিল্ড রেজিস্ট্যান্স হচ্ছে 83 ওহমস, তাই না? তাহলে এখন এই টোটাল ফিল্ড কারেন্ট হবে 430 ভোল্ট ডিভাইডেড বাই 83 ওহমস। তার মানে কত আসে ফিল্ড কারেন্ট? ফিল্ড কারেন্ট আসে হচ্ছে এ নাম্বারে 5.2 অ্যাম্পিয়ার। তাহলে এই 5.2 অ্যাম্পিয়ারের জন্য তুমি 1800 আরপিএম এ আগে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা বের করবা। সো 1800 আরপিএম এ 5.2 অ্যাম্পিয়ারের জন্য ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ আসে 430 ভোল্টস, ঠিক আছে? তাহলে এই যে 430 ভোল্টস আসলো সেটা 1800 আরপিএম এ পেলা, এটাকে তোমাকে 1600 আরপিএম এ নিয়ে যেতে হবে। সো সেটা হবে 1600 আরপিএম ডিভাইডেড বাই 1800 আরপিএম মাল্টিপ্লাইড বাই 430, দ্যাট ইজ 382 ভোল্টস, ঠিক আছে? 382 ভোল্ট হবে তোমার ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ, এবং নো লোড, এটাই আসলে নো লোড টার্মিনাল ভোল্টেজ, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে বি নাম্বার। বি নাম্বারে বলেছে what would its voltage be if a 360 ampere load were connected to its terminals? তো এখানে বলে দিচ্ছে যে একটা 360 অ্যাম্পিয়ার লোড যদি কানেক্টেড থাকে, তার মানে হচ্ছে যে এখানে লোড কারেন্ট বা লাইন কারেন্ট যেটা, সেটা হচ্ছে 360 অ্যাম্পিয়ার। তাহলে তার মানে হচ্ছে এই কনফিগারেশনের জন্য এটাই আসলে আমার আর্মেচার কারেন্ট। তাহলে এখানে আমার আর্মেচার কারেন্টটাও 360 অ্যাম্পিয়ার, তাই না? আচ্ছা, এখন আর্মেচার কারেন্ট যদি 360 অ্যাম্পিয়ার হয়, তোমাকে জানতে হচ্ছে টার্মিনাল ভোল্টেজটা কত হবে। তো একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে বি নাম্বারটা কি আমরা 1600 আরপিএম এর জন্য করব নাকি 1800 আরপিএম এর জন্য করব। যেহেতু আমি এ নাম্বারে 1600 আরপিএম এর জন্য নো লোড টার্মিনাল ভোল্টেজটা বের করেছি, তোমাকে অলওয়েজ ধরে নিতে হবে যে তোমার মেশিনটা এখন 1600 আরপিএম এ কাজ করছে, মানে তুমি প্রথম কোশ্চেনে যে কন্ডিশনে কাজ করেছো বাকি কোশ্চেন গুলোতেও একই কন্ডিশনে তুমি কাজ করবে। সো বি সি ডি ই সবগুলোতে তুমি 1600 আরপিএম ধরেই কাজ করবে, ঠিক আছে? তাহলে এখন বি নাম্বারে তোমার টার্মিনাল ভোল্টেজ বের করতে হইলে জানা লাগবে আইএ, যেটা তুমি জানো 360 অ্যাম্পিয়ার, আর এ জানো, শুধু ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ জানা লাগবে। এখন 1600 আরপিএম এর ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ আমি এ নাম্বারে বের করে আসছি, সেটা হচ্ছে কত? 382, তাই না? 382, হ্যাঁ 382 ভোল্টস। তাহলে ভিটিটা হবে 382 ভোল্ট মাইনাস 360 অ্যাম্পিয়ার মাল্টিপ্লাইড বাই 0.05 ওহমস। এটা হচ্ছে কারশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করে আমরা পাচ্ছি, এবং এটা আসে 364 ভোল্ট। আচ্ছা, এটা জাস্ট এই সার্কিটটা অ্যানালাইসিস করে আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবং এখানে আমরা কোনো
আর্মেচার রিঅ্যাকশনকে কনসিডার করছি না, ঠিক আছে। আচ্ছা, এখন সি নাম্বারে যেটা, সি নাম্বারে তোমাকে একই কন্ডিশন দেওয়া আছে, তোমাকে 360 অ্যাম্পিয়ার লোডই কানেক্টেড করতে বলা হয়েছে। তবে এখন জেনারেটরের কোনো কম্পেনসেটিং ওয়েন্ডিং নাই, তার মানে জেনারেটরে আর্মেচার রিঅ্যাকশন কনসিডার করতে হবে। আর আর্মেচার রিঅ্যাকশন যখন তুমি কনসিডার করবা, তোমার কি চেঞ্জ হবে? ফিল্ড কারেন্টটা চেঞ্জ হয়ে যাবে। তোমার ফিল্ড কারেন্টটা যেখানে যা দেখাইলাম, ফিল্ড কারেন্টটা এই ফর্মুলা অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। আর ফিল্ড কারেন্ট যদি চেঞ্জ হয়, তাহলে তোমার ফ্লাক্সও চেঞ্জ হয়ে যাবে। ফ্লাক্স চেঞ্জ হলে তোমার ইলেকট্রিক্যাল ইন্টারনাল জেনারেটর যে ভোল্টেজটা সেটাও চেঞ্জ হয়ে যাবে, ম্যাগনেটাইজেশন কার্ভ অনুযায়ী সেটাও চেঞ্জ হবে। তো এখন তোমার যেহেতু এটা সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, এখানে তোমার ফিল্ড কয়েলের উপর আর্মেচার কারেন্টের কোনো ইফেক্ট নাই। তো তুমি এই পার্টটাকে এফএসির যে অংশটুকু এটা বাদ দিতে পারো, খালি তোমার এফএআর বাই এনএফটা বিয়োগ করতে হবে এখনকার ফিল্ড কারেন্ট থেকে। তো এফএআর এর ভ্যালু তোমাকে বলা আছে 450 অ্যাম্পিয়ার টার্ন, সেটা কোশ্চেন সি নাম্বারে বলা আছে। তাহলে যে 450 অ্যাম্পিয়ার টার্ন সেটাকে তুমি এনএফ তে ভাগ করে দিবা। এনএফ এর ভ্যালু দেওয়া আছে 1000, কোশ্চেনে দেওয়া আছে 450 বাই 1000, সেটা বিয়োগ করতে হবে আইএফ থেকে। এখন আমার এখনকার আইএফটা কত? আমার এখনকার আইএফটা হচ্ছে, যেটা আমি একটু আগে বের করলাম, আচ্ছা ফার্স্টে আমার এখনকার আইএফটা বের করতে হবে, তাই না? তো এখনকার আইএফটা কত? এখনকার আমার আগে জানতে হবে ইন্টারনাল জেনারেট ভোল্টেজ 382 ভোল্টস, তাই না? তো এই 382 ভোল্টস এর জন্য আচ্ছা দাঁড়াও, এখানে কি 5.2 অ্যাম্পিয়ার থেকে বিয়োগটা করতে হবে? আচ্ছা সরি, ভুল বলছে এখানে আসলে। হ্যাঁ, তোমার ঠিক আছে, 382 ভোল্টসটা হচ্ছে তোমার বেসিক্যালি ইন্টারনাল জেনারেট ভোল্টেজ, এবং এটার জন্য ফিল্ড কারেন্ট কিন্তু তোমার এখানে অ্যাকচুয়ালি ফিল্ড কারেন্টটা কত? ফিল্ড কারেন্ট এখানে অ্যাকচুয়ালি হচ্ছে আচ্ছা, ফিল্ড কারেন্টটা তোমার এখনকারটা ইউজ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। এখানে আসলে যে ফিল্ড কারেন্টটা, আইডিয়াল যে ফিল্ড কারেন্ট, সেটা আসলে তোমার ওই যে 430 ভোল্ট ডিভাইডেড বাই 83, ওইটাই তোমার এখনকার ফিল্ড কারেন্ট, মানে 5.2 অ্যাম্পিয়ার। কেন? কারণ তুমি তো অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্সকে চেঞ্জ করো নাই, ওটা তো 63 তেই সেট আছে, এবং তুমি ফিল্ড ভোল্টেজকেও চেঞ্জ করো নাই, 430 এ আছে। তাহলে তোমার ফিল্ড কারেন্ট চেঞ্জ হওয়ার তো কোনো কারণ নাই, তাই না? মানে আইডিয়াল ফিল্ড কারেন্ট যেটা, সেটা চেঞ্জ হওয়ার কোনো কারণ নেই। তাহলে আইডিয়াল ফিল্ড কারেন্ট 5.2 অ্যাম্পিয়ারই থাকবে। সেখান থেকে তুমি বিয়োগ করবা হচ্ছে ওই যে এফএআর বাই এনএফ। এফএআরটা হচ্ছে 450, এনএফ হচ্ছে 1000। তার মানে হচ্ছে তুমি 5.2 অ্যাম্পিয়ার থেকে 0.45 অ্যাম্পিয়ার কি বিয়োগ করে দিবা। তাহলে 5.2 অ্যাম্পিয়ার থেকে 0.45 বিয়োগ করলে আসে 4.75 অ্যাম্পিয়ার, তাই না? হ্যাঁ, 4.75 অ্যাম্পিয়ার আসে। সো এই যে সি নাম্বারে তুমি কই গেল, হ্যাঁ এই যে সি নাম্বারে তুমি 4.75 অ্যাম্পিয়ার পাচ্ছ ইফেক্টিভ ফিল্ড কারেন্ট। এখন এই যে ইফেক্টিভ ফিল্ড কারেন্টটা পেলা, এটার জন্য তোমাকে বের করতে হবে টার্মিনাল ভোল্টেজ। তো এইটা টার্মিনাল ভোল্টেজ বের করার জন্য কি কি জানা লাগবে? আর্মেচার কারেন্ট, আর্মেচার রেজিস্ট্যান্স, ইন্টারনাল জেনারেট ভোল্টেজ। আর্মেচার কারেন্ট ওরা বলে দিয়েছে সি নাম্বারে 360 অ্যাম্পিয়ার, আর্মেচার রেজিস্ট্যান্স 0.05 ওহমস। তোমার ইন্টারনাল জেনারেট ভোল্টেজ কত সেটা জানা লাগবে। তো যেহেতু আমার ফিল্ড কারেন্ট এখানে চেঞ্জ হয়ে গেছে, 5.2 থেকে 4.75 এ চলে আসছে, আমার এখন ইন্টারনাল জেনারেট ভোল্টেজটাও চেঞ্জ হয়েছে। এখন সেই চেঞ্জটা আমি কিভাবে বাইর করব? ম্যাগনেটাইজেশন কার্ভ ছাড়া আমার কোনো উপায় নাই, তাই না? ম্যাগনেটাইজেশন কার্ভ থেকে আমাকে বের করতে হবে। কিন্তু অলওয়েজ মনে রাখবা, ম্যাগনেটাইজেশন কার্ভটা কিন্তু তোমার 1800 আরপিএম এর জন্য দেয়া, এটা কিন্তু 1600 আরপিএম এর জন্য দেয়া না। আর আমরা কোশ্চেনটা সলভ করব 1600 আরপিএম এর জন্য। সো যেটা আমাকে করতে হবে, ফার্স্টে আমি 4.75 অ্যাম্পিয়ারের জন্য 1800 আরপিএম এ ইন্টারনাল জেনারেট ভোল্টেজটা বের করব, তারপর সেটাকে 1600 আরপিএম এ নিয়ে যাব। তো এই 4.75 অ্যাম্পিয়ারের জন্য আমার 1800 আরপিএম এ ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ আসছে 410 ভোল্ট, এটা 1800 আরপিএম এ আসছে। এটাকে আমি নিয়ে যাব হচ্ছে 1600 আরপিএম এ। 1600 আরপিএম এ আসবে, তাহলে 1600 বাই 1800 ইনটু 410, তাহলে সেটা আসবে হচ্ছে এই যে 364 ভোল্টস। তো তোমার ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ হচ্ছে 364 ভোল্টস। তাহলে এখন টার্মিনাল ভোল্টেজটা তুমি ফর্মুলা অ্যাপ্লাই করে বের করে ফেলতে পারবা। 364 মাইনাস 360 অ্যাম্পিয়ার মাল্টিপ্লাইড বাই হচ্ছে তোমার কত 0.05 ওহমস, দ্যাট ইজ 346 ভোল্টস, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে তোমার সি নাম্বার। ডি নাম্বার ওরা যেটা বলেছে যে what adjustment could be made to the generator to restore its terminal voltage to the value found in part A। তার মানে এখন তুমি
এখনকার টার্মিনাল ভোল্টেজ তোমার কাছে আছে, এখন টার্মিনাল ভোল্টেজ আছে 346 ভোল্টস, তাই না? তো এইটাকে তুমি রিস্টোর করতে চাও এ নাম্বারের নো লোড টার্মিনাল ভোল্টেজে। তো এ নাম্বার নো লোড টার্মিনাল ভোল্টেজ কত ছিল? 382 ভোল্টস। তার মানে তুমি এখন এই 382 ভোল্টস ভিটি তে যাচ্ছ। তুমি ভিটি তে এখন আর 346 যাচ্ছ না, তুমি ভিটি তে যাচ্ছ হচ্ছে 382 ভোল্টস। সেটা তুমি এ নাম্বারে নো লোড কন্ডিশনে পেয়ে আসছো। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, সেটা ডি আর ই দুইটাই আসলে এই জিনিসটা চেয়েছে। ডি নাম্বার হচ্ছে একই জিনিস, ই নাম্বারও সেম জিনিস চেয়েছে। ডিফারেন্সটা হচ্ছে ডি নাম্বার ওরা জাস্ট তোমার কাছে জানতে চেয়েছে যে কি করা যায়, মানে কি অ্যাডজাস্টমেন্ট আনা যায়। ওরা কোনো নিউমেরিক্যাল ভ্যালু এখানে চায় নাই তোমার কাছে, ঠিক আছে? তো এটা তুমি বুঝতে পারছো যে এখানে তোমার যেহেতু টার্মিনাল ভোল্টেজটাকে বাড়াইতে হচ্ছে 346 থেকে তোমাকে 382 তে যেতে হচ্ছে, তার মানে এখানে তোমার ইন্টারনাল জেনারেটেড যে ভোল্টেজটা সেটা কিন্তু এখানে কি হবে, ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে, ডেফিনেটলি বেড়ে যাবে। কেন বেড়ে যাবে দেখো, তোমার যদি টার্মিনাল ভোল্টেজটা বাড়ে তাহলে তোমার এই ফর্মুলা VT = EA - IARA, এই ফর্মুলা অনুযায়ী তোমার ইএটাকে বাড়তে হবে, তাই না? ভিটি বাড়লে ইএটা বাড়া উচিত। যেহেতু আমি আর্মেচার কারেন্টে কোনো চেঞ্জ আনছি না, ওরা কিন্তু আর্মেচার কারেন্টে বা লোড কারেন্টে কোনো চেঞ্জ আনতে বলেন। লোড কারেন্টটা কিন্তু এখনো 360 অ্যাম্পিয়ারে আমি ধরে নিতে পারি। তাহলে তোমার যেহেতু টার্মিনাল ভোল্টেজটা তুমি 382 তে নিয়ে যাচ্ছ, বাড়াচ্ছ, সো ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা বাড়বে। আর ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা বাড়লে তোমার অবশ্যই ফিল্ড কারেন্টটাকে বাড়তে হবে, ম্যাথমেটিক্যাল কার্ভ অনুযায়ী ফিল্ড কারেন্টটা বাড়া উচিত। আর যদি ফিল্ড কারেন্টকে বাড়াইতে হয় তোমাকে ফিল্ড রেজিস্ট্যান্সকে কমাইতে হবে। তার মানে তোমার অ্যাডজাস্টেবল যে ফিল্ড রেজিস্ট্যান্সটা আছে সেটাকে তোমাকে কমায় আনতে হবে। এটাই তোমার ডি নাম্বারের অ্যান্সার, যে এই যে আর অ্যাডজাস্টেবল মাস্ট বি ডিক্রিজড টু ইনক্রিজ দ্য ফিল্ড কারেন্ট অফ দ্য জেনারেটর। এই অ্যাডজাস্টমেন্টটা তোমাকে ডি নাম্বারে করতে হবে। আর ই নাম্বারে এই জিনিসটার নিউমেরিক্যাল ভ্যালুটা চেয়েছে যে how much field current would be needed to restore the terminal voltage to its no load value। তার মানে হচ্ছে এই যে 382 ভোল্টস তুমি নিতে যাচ্ছ, মানে ভিটি তে তুমি যে 382 ভোল্টস আনতে যাচ্ছ, এটার জন্য তোমার কতখানি ফিল্ড কারেন্ট লাগবে। তো এটার জন্য আমাকে আসলে আর্মেচার কারেন্ট মানে আর্মেচার সার্কিটের সাথে ফিল্ড সার্কিটটাকে কানেক্ট করার একমাত্র ওয়ে হচ্ছে ম্যাগনেটাইজেশন কার্ভ। তার মানে আমাকে এই ভিটিটা দেয়া আছে 382 ভোল্টস, আমি আর্মেচার কারেন্ট জানি, আর্মেচার রেজিস্ট্যান্স জানি, আমাকে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা বাইর করতে হবে। সেই ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা থেকে আমি এই ম্যাগনেটাইজেশন কার্ভটাকে ইউজ করে ফিল্ড কারেন্টটা বাইর করব, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমার ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ আসে 382 ভোল্টস প্লাস 360 অ্যাম্পিয়ার মাল্টিপ্লাইড বাই 0.05 ওহমস, সেটা আসে 400 ভোল্টস। তাহলে তোমার এখন যদি তুমি টার্মিনাল 382 ভোল্টস চাও তাহলে ইন্টারনালি 400 ভোল্ট জেনারেট হইতে হবে। তো এটার জন্য আমি ফার্স্টে ফিল্ড কারেন্টটা বের করব 1800 আরপিএম। তাহলে তোমার এই যে যেটা পাইলাম 400 ভোল্টস, আচ্ছা সরি ভুল বললাম, 1800 আরপিএম না, ফার্স্টে আমাকে এটা 1800 আরপিএম আমি পেয়েছি, মানে 1800 সো এটা 1800 আরপিএম না, সরি এটা 1600 আরপিএম এর জন্য পেয়েছি, মানে পুরো কোশ্চেনটা 1600 আরপিএম এ ডিজাইন করা। সো এই যে আমি ভ্যালুটা ফর্মুলা সলভ করে পেলাম, এটা আমি পেয়েছি 1600 আরপিএম এর জন্য। 1600 আরপিএম এর জন্য 400 ভোল্ট পেয়েছি ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজের ভ্যালু। তাহলে ম্যাগনেটাইজেশন কার্ভকে যদি অ্যাপ্লাই করতে হয় আমাকে এই ভ্যালুটাকে 1800 আরপিএম এ নিয়ে যেতে হবে। সো 1800 আরপিএম এর ভ্যালুটা অবশ্যই বাড়বে, বেড়ে সেটা হচ্ছে 1800 বাই 1600 ইনটু 400 ইজ ইকুয়ালস টু 450 ভোল্টস। এখন আমি ম্যাগনেটাইজেশন কার্ভ থেকে এই 450 ভোল্টস এর জন্য যে ফিল্ড কারেন্ট সেটা বাইর করতে পারবো। সো 450 ভোল্টস এর জন্য ফিল্ড কারেন্ট আমরা দেখতে পাই 6.15 অ্যাম্পিয়ার। তার মানে আমাকে ফিল্ড কারেন্টটাকে নিয়ে যেতে হবে 6.15 অ্যাম্পিয়ার। 6.15 অ্যাম্পিয়ার নিয়ে গেলে সেটা আর কি আমি টার্মিনালে 382 ভোল্টস পাবো। তাহলে এখন ওরা বলছে যে হাউ মাচ ফিল্ড কারেন্ট উড বি নিডেড, তাহলে আমরা বলে দিলাম যে আমাদের 6.15 অ্যাম্পিয়ার লাগবে। আরেকটা বলেছে হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড ভ্যালু ফর দ্য রেজিস্টার আর অ্যাডজাস্টেবল যে ফিল্ড রেজিস্ট্যান্স আছে সেটা কত ভ্যালু হইতে হবে এই 6.15 অ্যাম্পিয়ার ফিল্ড কারেন্ট পাওয়ার জন্য। তো এটা তো খুবই সহজ, আমরা ওহমস ল অ্যাপ্লাই করব যে টোটাল যে ফিল্ড রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 430 ভোল্টস বাই 6.15 অ্যাম্পিয়ার, দ্যাট ইজ তোমার 69.9 ওহমস। তো এটা হচ্ছে টোটাল ফিল্ড রেজিস্ট্যান্স। এখানে ফিক্সড কিন্তু 20 ওহম, 20 ওহমটা আমার ফিক্স অলরেডি আছে। তাহলে অ্যাডজাস্টেবল ফিল্ড রেজিস্ট্যান্স লাগবে 49.9 ওহম, যেটা অলমোস্ট 50 ওহমস এর সমান, ঠিক আছে? তো তোমরা যদি একটু কম্পেয়ার করো, এতক্ষণ পর্যন্ত আমার অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্সটা ছিল হচ্ছে 63 ওহমস, এ বি সি তিনটা কন্ডিশনে 63 ওহমস ছিল।
কিন্তু যেহেতু এখন আমাকে কি বলে যে ইন্টারনাল জেনারেটর ভোল্টেজটাকে বাড়াইতে হচ্ছে, টার্মিনাল ভোল্টেজটাকে বাড়াইতে হচ্ছে বলে ইন্টারনাল জেনারেটর ভোল্টেজটাকে বাড়াইতে হচ্ছে, ইন্টারনাল জেনারেটর ভোল্টেজটা বাড়াইতে হচ্ছে বলে ফিল্ড কারেন্টও বাড়াইতে হচ্ছে। আর ফিল্ড কারেন্ট বাড়াইতে হলে আমাকে অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্সকে কমাইতে হবে। কতখানি কমাইতে হলো? 63 ওহমস থেকে নেমে 50 ওহমে ফিক্স করতে হচ্ছে। ঠিক আছে, মানে 13 ওহম অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্সকে কমাতে হচ্ছে। এই হচ্ছে এই ম্যাথটা। তো এরকম টাইপেরই ম্যাথ, মানে এত বড় ম্যাথ আসলে দিব না তোমাদের, এই টাইপেরই ছোট ছোট মানে ভাঙা ভাঙা অংশের ম্যাথ সিরিজে থাকবে। টার্ম ফাইনালে হয়তো এই টাইপের পুরো ম্যাথ থাকবে, বাট সিরিজে এগুলারই পার্ট বাই পার্ট বা ছোট ছোট পার্টের ম্যাথ থাকবে। ঠিক আছে, তো তোমাকে জাস্ট সবগুলো কনফিগারেশন বুঝতে হবে, বুঝে বুঝে সলভ করতে হবে। এখানে সেপারেটলি এক্সাইটেড ছিল, আমি তোমাকে শান্ট, সিরিজ বা কম্পাউন্ডেড ডিসি জেনারেটর যে কোনোটার জন্যই ম্যাথ দিতে পারি। এখন একটা জিনিস একটু বলে দেই, যেমন কম্পাউন্ডেড ডিসি জেনারেটরে যে লং শান্ট আর শর্ট শান্ট এই ব্যাপারটা একটু বুঝে দেওয়া দরকার। এটা ক্লাসে বলেছিলাম কিনা ঠিক খেয়াল নাই, এই জন্য আরেকবার বলে দেই। লং শান্ট কনফিগারেশনে অলওয়েজ মনে রাখবা কি হয়, যে তোমার যেই আমরা তো জানি যে কম্পাউন্ডেড এর ক্ষেত্রে তোমার দুই ধরনের ফিল্ড রেজিস্ট্যান্স থাকে বা ফিল্ড কয়েল থাকে, একটা হচ্ছে সিরিজ ফিল্ড কয়েল, একটা হচ্ছে শান্ট ফিল্ড কয়েল। এটা তো আমরা জানি, তাই না? তো লং শান্ট কানেকশনে তোমার সিরিজ ফিল্ড কয়েলটা আর্মেচার রেজিস্ট্যান্সের সাথে সিরিজে কানেক্টেড থাকে, মানে ডাইরেক্ট সিরিজে কানেক্টেড থাকে। ঠিক আছে, এবং এই দুইটা সিরিজ কম্বিনেশনের সাথে হচ্ছে আমার যে শান্ট ফিল্ড কয়েল সেটা প্যারালালে কানেক্টেড থাকে। এটা হচ্ছে লং শান্ট কানেকশন। আর শর্ট শান্ট কানেকশন, যেটা শর্ট শান্ট, এই শর্ট শান্ট কানেকশনটা হচ্ছে এই যে এটা হচ্ছে শর্ট শান্ট কানেকশন। এখানে যেটা হচ্ছে দেখো, এখানে কিন্তু তোমার সিরিজ ফিল্ড কয়েল যেটা, সেটা কিন্তু পরে আসে। আগে তুমি শান্ট ফিল্ড কয়েলকে আর্মেচার রেজিস্ট্যান্সের সাথে প্যারালালে কানেক্ট করে নাও, আগে এই নোডটা আসবে। এই নোড আগে আসার পরে তারপর তোমার আসবে হচ্ছে সিরিজ যে ফিল্ড কয়েল সেটা। ঠিক আছে, তো সিরিজ ফিল্ড কয়েল কিন্তু এখানে আর্মেচার কয়েলের সাথে পুরোপুরি সিরিজে কানেক্টেড না। এখানে আগে শান্ট ফিল্ড কয়েলটা কানেক্ট হয় আর্মেচার কয়েলের রেজিস্ট্যান্সের সাথে, তারপর গিয়ে এখানে সিরিজ ফিল্ড কয়েলটা কানেক্টেড হয়। সো এটা একটু মাথায় রেখো যে শর্ট শান্ট কোনটা, লং শান্ট কোনটা, কোশ্চেনে কোনটা দিয়ে করতে বলেছে এটা একটু দেখে নিবা। ঠিক আছে, আচ্ছা এটা একটা ব্যাপার গেল। আর একটা জিনিস যেটা যে টাইপের ম্যাথ একটু যেমন পাওয়ার ফ্লো ডায়াগ্রামের বা পাওয়ার রিলেটেড যে ম্যাথ গুলা, সেখানে তোমাদের এই টাইপের ম্যাথ আসতে পারে যে এই যে মানে তোমাদের লস বের করার ম্যাথ বা এফিসিয়েন্সি বের করার ম্যাথ অথবা আউটপুট পাওয়ার বের করার ম্যাথ, এগুলো তো ডিসি মোটরও করে আসছো, ডিসি জেনারেটরও এই টাইপের ম্যাথ আসতে পারে। ডিসি মোটরের সাথে ডিসি জেনারেটরের পাওয়ার ফ্লো ডায়াগ্রামের ডিফারেন্সটা কোথায় বা ক্যালকুলেশনের ডিফারেন্সটা কোথায়, এটা আমি ক্লাসে কিন্তু বলে আসছি বেশ কয়েকবার, সো এখানে আর রিপিট করলাম না। তবে এই যে কন্ডিশন ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, এটা তোমাদের বুঝে নিতে বলছিল, বুঝে নিতে বলতে আমি ক্লাসে একটু বলে দিয়েছিলাম, তোমাদের জাস্ট ক্যালকুলেশনটা দেখে নিতে বলেছিলাম। এবং লাস্টে যেটা বলেছিলাম যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সির জন্য অবশ্যই তোমার কনস্ট্যান্ট লস গুলা ভ্যারিয়েবল লসের সমান হতে হবে। ভ্যারিয়েবল লস একটাই, সেটা হচ্ছে আর্মেচার কপার লস, আর বাকি সব লস, ফিল্ড কপার লস, কোর লস, তারপর কি বলে যে মেকানিক্যাল লস, ঠিক আছে, স্ট্রে লস, এগুলো সব হচ্ছে কনস্ট্যান্ট লস। তো এই যে কনস্ট্যান্ট লস গুলো, সেটাকে তোমার মানে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি যদি পাইতে চাও, একটা মোটরের জন্য বা জেনারেটরের জন্য, এটা দুই ক্ষেত্রে, মোটর জেনারেটর দুই ক্ষেত্রে প্রযোজ্য। তুমি যদি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পেতে চাও, তাহলে তোমার এই আর্মেচার কপার লসটা বাকি সবগুলো লসের সামেশনের সমান হইতে হবে। মানে বাকি সব যত লস আছে, কনস্ট্যান্ট লস বলতে কিন্তু আর্মেচার কপার লস ছাড়া বাকি সব লসের যেই সামেশন সেটাকে বোঝায়। সো বাকি সব লস মিলে এই আর্মেচার কপার লসের সমান হলেই ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাওয়া যায়। তোমার কাছে কোশ্চেন চাইতে পারে যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সির জন্য আর্মেচার রেজিস্ট্যান্স কত হইতে হবে অথবা আর্মেচার কারেন্ট কত হইতে হবে, তখন তোমাকে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে এই ফর্মুলা থেকে আর্মেচার রেজিস্ট্যান্স বা আর্মেচার কারেন্ট বের করতে হতে পারে। ঠিক আছে, এমন হতে পারে যে আর্মেচার রেজিস্ট্যান্স সাথে হয়তো অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে সিরিজে, তোমাকে বলে দিল যে এই অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্সের ভ্যালুটা কততে ফিক্স করলে বা কততে নিয়ে গেলে তুমি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাইতে পারো। তো সেই ক্ষেত্রে তোমাকে আসলে এই আর্মেচার রেজিস্ট্যান্স পুরোটা বের করে সেখান থেকে ফিক্সড আর্মেচার রেজিস্ট্যান্সটা বিয়োগ করতে হবে, তাইলে তুমি অ্যাডজাস্টেবল আর্মেচার রেজিস্ট্যান্সটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথ আসতে পারে। তো এটা গেল এক ধরনের।
আর আসতে পারে যে ভোল্টেজ রেগুলেশন। আচ্ছা, ভোল্টেজ রেগুলেশনটা ক্লাসে বলি নাই, এখানে ফর্মুলাটা বলে দিই। ভোল্টেজ রেগুলেশন হচ্ছে কিছুই না, যেমন স্পিড রেগুলেশন তোমরা ডিসি মোটরে যেমন দেখে আসছিল, যে নো লোড স্পিড মাইনাস ফুল লোড স্পিড বাই ফুল লোড স্পিড। তো এখানে ভোল্টেজ রেগুলেশনটা হচ্ছে নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ বাই ফুল লোড ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই 100, মানে পার্সেন্টেজে নিয়ে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, এটাই। আর কি কোনো কিছু বলতে হবে একটু দেখে নেই। আর তেমন কিছু বলা নাই, এই পার্টটা আমি বলে আসছি অলরেডি, যে এই পার্টটা মানে যে আমি আরেকবার তো লাস্ট রিপিট করে দেই, একমাত্র সিরিজ তোমার ফিল্ড কয়েল যদি কোথাও আর্মেচারের সাথে সিরিজে থাকে, যেমন তোমার সাপোজ লং শান্ট যে কানেকশন, দেখো লং শান্ট কানেকশনে কিন্তু তোমার এই যে এই ফিল্ড কয়েলটা আর্মেচারের সাথে আর্মেচার রেজিস্ট্যান্স সাথে ইয়েতে আছে, সিরিজে আছে। তো এই ক্ষেত্রে তোমার এফএসসি ব্যাপারটা আসতে পারে, মানে আসবে যে তারা আসতে পারে, এটা কোশ্চেনে বলে দেওয়া থাকে আসবে কিনা, বাট আসতে পারে, ঠিক আছে। অথবা তুমি যদি সিরিজ নর্মাল একটা সিরিজ ডিসি জেনারেটর চিন্তা করো, সেখানেও কিন্তু এফএসসি ব্যাপারটা আসবে, ঠিক আছে। আচ্ছা, আর কিছু বলা না থাকলে তুমি অ্যাকচুয়ালি এফএসসি আর্মেচার রিঅ্যাকট্যান্স সবকিছুকে নেগলেক্ট করতে পারো যদি কিছু বলা না থাকে। তো এই তো, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আস্ক করতে পারো। তোমরা প্র্যাকটিস করো, মানে আমি বলবো যে বইয়ের এক্সাম, মানে যেটা কি তোমাদের চ্যাপম্যানের বই 9 নাম্বার চ্যাপ্টার, এখানে তোমাদের মোটর জেনারেটর দুইটারই, জেনারেটর এক্সাম্পল কম একটাই দেওয়া আছে, বাট মোটরের অনেকগুলো এক্সাম্পল আছে। আর এক্সারসাইজে মোটর জেনারেটর দুইটারই অনেকগুলো এক্সারসাইজ আছে। তো তোমরা নিজেরা ট্রাই করো সেগুলো সলভ করার, যেভাবে বললাম সেভাবে করার ট্রাই করো। আর কি টাইপ মানে প্রবলেম আসতে পারে বা কিরকম আসতে পারে সেটা তো একটা আইডিয়া দিলাম, যে এই যে প্রবলেমটা আমি দেখালাম এই টাইপেরই প্রবলেম আসবে হয়তো। তোমাকে হয়তো সাপোজ টার্মিনাল ভোল্টেজ বের করতে দিতে বলতে পারি, আর্মেচার কারেন্ট বা যে কোনো প্যারামিটার বের করতে দিতে বলতে পারি, কন্ডিশন সব দেয়া থাকবে। অথবা তোমাকে হয়তো আউটপুট বলে দিলাম, রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে, আর্মেচার রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে বলতে পারি। অথবা বললাম যে অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হইলে আমি এই আউটপুটটা পাবো, ঠিক আছে। আর অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্সটা কিন্তু আর্মেচার রেজিস্ট্যান্স অথবা ফিল্ড রেজিস্ট্যান্স যে কোনোটার সাথেই থাকতে পারে, সিরিজও থাকতে পারে, প্যারালালও থাকতে পারে। এটা তো তোমার কোশ্চেন পড়ে বুঝে নিতে হবে, দেখে নিতে হবে, ঠিক আছে। আর এখানে তো বলে দিলাম ম্যাক্সিমাম এফিসিয়েন্সির প্রবলেম আসতে পারে, অথবা মনে করো যে নর্মাল পাওয়ারের প্রবলেম আসতে পারে, নর্মাল এফিসিয়েন্সি বের করার প্রবলেম আসতে পারে, ঠিক আছে। সো এগুলাই, ঠিক আছে। সো যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে মেল দিও। ইউজুয়ালি ফোন করলে আমি ট্রাই করে রিসিভ করার, বাট অনেক সময় মিস হইতে পারে, ঠিক আছে। তো কোশ্চেন থাকলে আমাকে মেল করলে হয়তো আমি অ্যান্সার দিতে পারবো, ঠিক আছে। সো ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।